আজ আমার স্বামীর জন্মদিন। আমার শ্বশুরবাড়িতে কারো জন্মদিন বড় করে পালন করা হয় না। আমার শাশুড়ি সবসময় বলে, আমাদের বাড়িতে কারো জন্মদিন আমরা ঘটা করে পালন করি না। বহু বছর আগে একটা অঘটন ঘটেছিল। সেখান থেকে আমাদের বাড়িতে জন্মদিন পালনের রীতি উঠে গেছে। কিন্তু আমি বিয়ে হয়েছি প্রায় ১ বছর হতে যায়। আমার খুব ইচ্ছে আমার স্বামীর জন্মদিন, আমার জন্মদিন, সবার জন্মদিন খুব ঘটা করে পালন করব। আমি আমার শাশুড়ির কথা শুনিনি। তাই আমি আমার স্বামীর কাছে জেদ করলাম, কত বছর আগে কি হয়ে গেছে সেই সব নিয়ে এখন ধরে বসে থাকলে চলবে? এখন আমরা নতুন জেনারেশন, এখন জন্মদিন পালন করব, কত কি করব, এসব আমি শুনবো না। কিন্তু আমার স্বামী বলল, ঠিক আছে ঠিক আছে, সব হবে, আমি মাকে বুঝিয়ে বলবো। তারপর আমার স্বামী আমার শাশুড়িকে বলতে আমার শাশুড়ি খুব একটা বাধা দেয়নি। আমার শাশুড়ি মাও ভেবেছিল, সত্যি তো, কত বছর আগে ঘটে যাওয়া ঘটনা, সেটা এতদিন ধরে আমি মেনে এসেছি ঠিকই, ভয় পাই বলে। কিন্তু ওরা নতুন জেনারেশনের মানুষ, ওরা এগুলো পালন করবে এটাই ঘটনা। সুতরাং এগুলো নিয়ে বোধহয় ভয় আর না পাওয়াই ভালো বলে আমার শাশুড়ি মা পারমিশন দিয়ে দেয়। খুব ঘটা করে আমার স্বামীর জন্মদিন পালন করলাম। বিভিন্ন আত্মীয় স্বজন সবাইকে ডাকলাম। জন্মদিন পালন করার পরদিন সমস্ত আত্মীয় স্বজনরা চলে গেল। সেই দিন ঠিক সন্ধ্যার সময় আমার স্বামী যেন কেমন একটা করতে লাগলো। সে আমাকে বলল, শরীরটা খুব অসুস্থ লাগছে, জানি না কেমন যেন একটা হচ্ছে শরীরের মধ্যে। আমি বললাম, কি হয়েছে? গায়ে হাত দিয়ে দেখলাম একটু জ্বর এসেছে। সঙ্গে সঙ্গে জ্বরের ওষুধ খাইয়ে দিলাম। তারপরে দেখি কিছুক্ষণ পর আমার স্বামী প্রচন্ড বমি করছে। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তারপর তার বমির ওষুধ খাইয়ে দিলাম। দেওয়ার পর মনে হলো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আমার শাশুড়ি মা তখন তার ভয়ের কথাটা শোনালো। আমাকে বলল, বৌমা, আমি বারণ করেছিলাম, জন্মদিনটা বোধহয় না পালন করলেই ভালো হতো। আমি বললাম, ঠিক আছে মা, ওটা এখন থাক, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বলে আমি আমার শ্বশুর মিলে আমার স্বামীকে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যেতে ওরা তাড়াতাড়ি করে ভর্তি করিয়ে নেয় এবং আমি আমার স্বামীর কাছে হসপিটালেই থেকে গেলাম। দেখলাম যত সময় যাচ্ছে ওর অবস্থা আরো খারাপ হচ্ছে। ডাক্তারবাবু এসে সমস্ত কিছু দেখে গেল, ওষুধ দিল, সবকিছু করলো, তবু যেন তার শরীর ঠিক হচ্ছে না। তার শরীর যেন কাঁপতে থাকছে। ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে খুব কাঁদতে লাগলাম, ডাক্তারবাবু, আমার স্বামীটাকে দেখুন, ও হঠাৎ করে এমন কেন করলো? ওর কি হলো হঠাৎ? কালকে রাতে ওর জন্মদিন পালন করলাম, তারপর আজকে সব আত্মীয় স্বজন চলে যায়। আজকের এই সন্ধ্যের সময় ওর শরীরটা যেন কেমন একটা খারাপ লাগছিল। ও আমাকে বলতে আমি ওর গায়ে হাত দিয়ে দেখি জ্বর এসেছে। জ্বরের ওষুধ দিয়েছি। তারপর দেখলাম খুব বমি করছে, বমির ওষুধও দিলাম। তারপর আমি সরাসরি হসপিটালে নিয়ে চলে এলাম। এমন কি হলো ডাক্তারবাবু যে ওর শরীরটা এরকম কাঁপছে অনবরত? ডাক্তারবাবু বলল, আমরা দেখছি, চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না বলে আমাকে সান্ত্বনা দিল। তারপর আমি আমার স্বামীর পায়ের ধারে বসে একটা কথাই সারা রাত ভেবে চলেছি, হয়তো আমার শাশুড়ি মায়ের কথাটা শুনলে ভালো করতাম। আমি জানি না আমার কপালে কি আছে। আমার জেদের জন্যই কি আমার স্বামীটা এইভাবে চলে যাবে? মনের মধ্যে কুচিন্তাগুলো আসতে থাকছে। আমার শাশুড়ি মা এই কথাটাই বলেছিল বহু বছর আগে, কারো একজনের জন্মদিনের দিন তার জীবনে এরকমটা ঘটেছিল, তাকে আর ফেরানো যায়নি। বছর ৩০-৪০ আগের ঘটনাকে গুরুত্ব দিইনি আমি। আমরা এখনকার জেনারেশনের ছেলে মেয়ে তো, তাই কোনো কিছুকে বিশ্বাস করি না, সব কিছুকে ইগনোর করে চলে যাই। যেটা আমি করেছি তার ফল হয়তো পাচ্ছি আমি। আমি জানি না আমার কপালে কি আছে। তবে আমার স্বামীর যদি কিছু হয়, আমার শ্বশুর শাশুড়ি যে আমাকে ছেড়ে দেবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। তবে আমি সেই ভয়টা পাচ্ছি না। আমি শুধু ভয় পাচ্ছি
আমার স্বামীকে আমি ফিরে পাবো তো, এইটা ভেবে সারা রাতটা আমার তাকিয়ে তাকিয়ে কেটে গেল। স্বামীর কথা ভেবে চোখ থেকে যেন অনবরত জল পড়তেই থাকছে, কিছুতেই যেন বন্ধ হয় না। ওর কিছু হলে আমি কোথায় যাব? ওর কিছু হলে আমি থাকবো কি করে? ও পা সারাক্ষণ মেসেজ করে দিচ্ছে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি, হে ঠাকুর, ফিরিয়ে দাও আমার স্বামীকে। আর কখনো আমি এমন জেদ করব না, সবসময় বড়দের কথা শোনার চেষ্টা করব, কখনো জীবন নিয়ে খেলা করার কথা ভাববো না। এই সব কিছুর জন্য আমি দায়ী, আমাকে তুমি ক্ষমা করো, ওকে তুমি ফিরিয়ে দাও, পরিবর্তে তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু ওর যেন কিছু না হয়। এরকম ভাবতে ভাবতেই সকাল হয়ে গেল। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার স্বামীর কাঁপুনিটা কমে গেছে, গায়ের জ্বরটাও যেন নেমে গেছে। ঠিক সকালবেলায় ডাক্তারবাবু আবার এলেন, এসে দেখলেন আমার স্বামীর শরীরটা আগের থেকে অনেক ভালো আছে। আমাকে বললেন, চিন্তা করবেন না, আপনার স্বামী ভালো হয়ে গেছে। অনেক কিছু বোধহয় ভালোবেসে খাইয়েছিলেন, তার জন্য অ্যাসিড হয়েছিল এবং সেটা অধিক মাত্রায় হয়েছিল, যার ফলে এরকম হয়েছে। ওকে তাড়াতাড়ি এখানে এনে খুব ভালো করেছিলেন। যাই হোক, আর একটা দিন রাখবো, তারপরে ছেড়ে দেব। চিন্তা করবেন না, বাড়িতে জানিয়ে দিন। ডাক্তারবাবুর কথা শুনে আমার যেন জীবন ফিরে এলো। আমি যেন এবারে শ্বাস প্রশ্বাস সবকিছু স্বাভাবিকভাবে নিতে পারছি। এতক্ষণ যেন বুঝতে পারছিলাম না যে আমার শ্বাস প্রশ্বাসটা চলছে কিনা। সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করে জানিয়ে দিলাম যে ও ভালো আছে। আমার শাশুড়ি মা আমাকে ফোনে বলল, বৌমা, জেদ থাকা ভালো, এতটা ভালো নয়। তোমরা এখনকার ছেলে মেয়ে বলে যা খুশি করবে সেটাই আমাদের মেনে নিতে হবে, আর না মেনে নিলে তখন শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ। আজকের আমার ছেলেটা যেতে যেতে ফিরে এসেছে, ও ছাড়া আমার তো আর কেউ নেই। তুমি না হয় আজ বাদে কাল স্বামীকে ভুলে যাবে, কিন্তু আমি সন্তানকে ভুলবো কি করে? সন্তান শোকের থেকে বড় শোক পৃথিবীতে আর কিছুতে নেই বৌমা। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি কেঁদে ফেললাম। প্রতিজ্ঞা করলাম, মা, আর কখনো আমি জন্মদিন পালন করার কথা বলবো না, কখনো আপনার কথার বাইরে যাব না। এর একদিন পর স্বামীকে নিয়ে বাড়িতে ফিরলাম। আমার স্বামী অনেক সুস্থ, অনেক ভালো আছে। বাড়িতে ওকে নিয়ে গিয়ে ওর হাতটা আমার দুটো হাতের মধ্যে চেপে ধরে বললাম, আর কখনো তোমার জন্মদিন আমি পালন করার কথা বলবো না। তুমি এইভাবে সারাটা জীবন আমার পাশে থাকো, সুস্থ শরীরে। আমি সুস্থ শরীর আর ব্যস্ত করার জন্য কখনো আবদার করবো না তোমার কাছে। আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে বলল, দোষটা তোমার নয়, আসলে এতদিন আগের ঘটনা তো, চাপা পড়ে গিয়েছিল, আমাদের স্মৃতি থেকে বিলীন হয়ে গেছিল। শুধু এইটুকু মনে ছিল যে হয়েছিল একটা ঘটনা, কিন্তু এত বছর পরে করলে যে সেটা আবারও হবে, এটা আর আমাদের বিশ্বাসে ছিল না। তাই তোমার কথাতে আমি রাজি হয়ে গেছিলাম। তুমি যদি দোষী হও তাহলে সমান দোষে দুষ্ট আমিও। তাই এটা নিয়ে তুমি আর ভেবো না। তবে আর ভবিষ্যতে কখনো জন্মদিন পালন করব না আমরা। আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই সবাই সেখানে উপস্থিত ছিল। আমি সবাইকে কথা দিলাম, সেই একই কথা, যে আর কখনো আমি কারোর জন্মদিন পালন করার কথা বলবো না। আবদার করা তো দূরের কথা, আমার স্বামী ফিরে আসার যে আনন্দ, সেই আনন্দ আমরা সকলে মিলে উপলব্ধি করেছি।
সেই আনন্দে আমরা সবাই মেতে উঠেছি। এই আনন্দটা যেন সারাটা জীবন আমরা বয়ে নিয়ে যেতে পারি। কলমে ও কণ্ঠে সোমা।